স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মত ছেলে, সাথে আছে আমি শামীম জাহেদি। হরতাল আর অবরোধে প্রতিদিনই বাড়ছে নিত্য পণ্যের দাম। আয় ব্যয়ের ভারসাম্য আনতেই তাই বদলে যাচ্ছে সীমিত মানুষের খাদ্য তালিকা। এদিকে বিক্রি কমে যাওয়ায় দীর্ঘমেয়াদী ক্ষতির আশঙ্কা করছেন বিক্রেতারা। আজ আমাদের আলোচনার বিষয় হরতাল অবরোধে দোকানপাট। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন দোকান মালিক সমিতির মহাসচিব মাসুদ কাদের এবং ঢাকা মহানগর দোকান মালিক সমিতির যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। গেল 2 মাসে সপ্তাহের বেশিরভাগ দিনই কেটেছে হরতাল আর অবরোধে। যোগাযোগ বন্ধ থাকায় এর সরাসরি প্রভাব পড়ছে রাজধানীর কাঁচা বাজারগুলোতে। পণ্যের দাম বাড়লেও এত কম সময়ে আয় বাড়েনি সাধারণ মানুষের, আর তাই ভারসাম্য আনতে বদলে যাচ্ছে নিম্ন আয়ের মানুষের খাদ্য তালিকা। সপ্তাহে অন্তত 5 দিন মাছ কিংবা মাংসের আয়োজন রাখতেন সালমা বেগম, এখন আর তা কুলিয়ে উঠতে পারছেন না তিনি। সপ্তাহে 1-2 দিন খাওয়া যায় মাছ মাংস, বেশি তো খাওয়া সম্ভব নয়। বাজারে যে জিনিসের দাম, আর দোকান না হলে তার বাজার করা সম্ভব না। আমরা একটা সবজি 1 কেজি কিনলাম, এখন আমরা আধা কেজি কিনতেছি, যেটা আধা কেজি কিনতাম সেটা 250 গ্রাম কিনতেছি। এইভাবে আর আমাদের কনজাম্পশন যেটা, এটাকে লিমিট করে ফেলতে হচ্ছে। অন্যদিকে পচনশীল হওয়ায় কমে গেছে মাছের আমদানিও। যে মাছ বিক্রেতা আগে 30 থেকে 40 কেজি মাছ বিক্রি করতেন, এখন তিনি তুলছেন 10 থেকে 15 কেজির মতো। 15 দিন মাছ বেচতে কষ্ট হয়ে গেল বাজারে, মাছ বেচতে হরতালের জন্য কাস্টমার আসে না বাজারে, গাড়ি ঘোড়া ভেঙে যায়, এজন্য সাহেবগুলো আসে না। সাহেবগুলো আসলে কিছু বেচা কিনে ভালো হয়। বিক্রেতারা বলছেন বাড়তি দামের চেয়ে ক্রেতা কমে যাওয়ায় এখন লোকসানের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। কিনতে গেলে দাম বেশি, আবার বেচতে গেলে মনে করেন দাম কম, বাজারে লোক নাই কার কাছে বেচবো। হরতাল অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচি চলতে থাকলে দীর্ঘমেয়াদী ক্ষতির আশঙ্কা করছেন বিক্রেতারা। খাদিজাতুল কুবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব মাসুদ কাদের এবং জনাব মোহাম্মদ আলী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। জনাব কাদের, আপনার কাছে প্রথম প্রশ্ন আমাদের, যে আমরা আমাদের প্রতিবেদন দেখলাম, যেখানে দেখছি যে এই হরতাল এবং অবরোধের কারণে, এবং আমরা বলতে পারি দীর্ঘমেয়াদী একটা রাজনৈতিক সহিংসতা চলছে, সে কারণে পণ্যের দাম বেড়ে গেছে। স্বাভাবিকভাবে পণ্য পরিবহন অনেক ঝুঁকিপূর্ণ হয়েছে এবং এর ফলে সব কিছুর মধ্যে যারা দোকান মালিক আছেন, ব্যবসায়ী সমিতি আছেন, তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি কি আমাদের বলবেন যে ঠিক কি পরিমাণ পণ্য পরিবহনে বাধাগ্রস্ত হচ্ছে এই সময়ের মধ্যে, সাম্প্রতিক সময়ে? শামীম ভাই, আপনাকে ধন্যবাদ। এমন সময় মানে একটি যুগোপযোগী সাবজেক্ট নিয়ে আপনি আজকে প্রোগ্রাম করছেন, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্টকে, ধন্যবাদ এই টিভি সেটের সামনে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে। টোটাল সমাজ 16 কোটি মানুষ কিন্তু আজ দ্বিধাগ্রস্ত, 16 কোটি মানুষ আজকে শঙ্কিত, 16 কোটি মানুষ আজ ব্যথিত। আজকে যে পণ্যের কথা বলছেন, এই বাংলাদেশটা কিন্তু 3টে স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। একটি হচ্ছে কৃষক, একটি হচ্ছে ফরেন রেমিটেন্স, একটি হচ্ছে তৈরি পোশাক শিল্প। কোনো শিল্পই কিন্তু আজকের নিরাপত্তা নাই। কৃষক তার পণ্য বাজারজাত করতে পারছেন না। আপনি নিশ্চয়ই দেখেছেন গত 2 মাস যাবৎ যে অবরোধ এবং হরতাল, এই হরতালের নামে পেট্রোল বোমার বিচ্ছুরণ যে ঘটেছে, তাতে শাকসবজির ট্রাক কিন্তু রেহাই পায়নি, ধান চাউল পেঁয়াজের ট্রাকও কিন্তু রেহাই পায়নি, ইভেন পোশাক শিল্পের গাড়িও রেহাই পায়নি। এভাবে যদি চলতে থাকে দিনের পর দিন বা আগামী 5ই জানুয়ারি পর্যন্ত, তাহলে আপনার টিভিও কিন্তু বন্ধ হয়ে যাবে। আপনার টিভিতে আমার বিজ্ঞাপন যায় আলিবাবা ডোর, সে আলিবাবার পয়সাটা কোত্থেকে আসবে? আপনাকে আমি টাকাটা কোত্থেকে দেবো? দিস ইজ প্র্যাকটিক্যালিটি। এই প্র্যাকটিক্যালিটির মধ্যে থেকে যদি আমরা 42 বছরের মধ্যে এখন সেই সচেতনতা আমাদের না জাগে। ছিল যে এখন খাদ্য পণ্য পরিবহনের কত পার্সেন্ট আসলে কমে গেছে, বা কতটুকু বা টিকে আছে? পার্সেন্টেজের কথা বলতে গেলে তো এখন যে পণ্য আপনি কাঁচা বাজারে দেখছেন, কারণ বাজার অথবা ঢাকার আশেপাশে, এই পণ্যগুলো কিন্তু ঢাকার আশেপাশে এলাকা থেকে, যেমন ধরেন মান্ডা, এই সমস্ত এলাকা থেকে আসছে। নরসিংদী বা অন্যান্য যে সমস্ত এলাকায় শাকসবজি উৎপাদন করা হয়, সেখান থেকে কিন্তু আসতে পারছে না। তবে গভর্নমেন্ট আজকে ট্রাকের পেছনে নিরাপত্তার বন্দোবস্ত, সেই জায়গায় যদি গভর্নমেন্ট গুরুত্ব সহকারে এবং দায়িত্বশীলতা পরিচয় দেয়, তাহলে সেটাও আমাদের জন্য দেখার। ধন্যবাদ কাদের। জনাব আলী, আপনার কাছে প্রশ্ন। সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে আন্ডার পুলিশ স্কোয়াড, পুলিশ প্রোটেকশনে বেশ কিছু পণ্যবাহী
ভেহিকল চলাফেরা করছে, ট্রাক চলছে। এই ক্ষেত্রে এই গত কয়েকদিনের আপনাদের অভিজ্ঞতা কেমন? এখানে কি পণ্য সরবরাহ কিছুটা হলো বেশি হয়েছে, ভালো হয়েছে কিছুটা? ধন্যবাদ শামীম ভাই, হ্যাঁ, হ্যাঁ। ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টিভিকে, ধন্যবাদ সেটার সামনে যারা বসে আছেন সবাইকে। আসলে এটা মানে আমি বলবো যে এটা খুবই স্বল্প সময়ের জন্য আজকের যে প্রোটেকশন দিয়ে যে সমস্ত মালামাল ক্যারি করা হচ্ছে, এটা আমরা মনে হয় যে এই দেশ এই পণ্য যারা এই সবজি ফলায় বা অন্য পণ্য যারা উৎপাদন করে, এটা ফ্রি স্টাইলে সবসময় এটা যে কোনো বাজারে যে কোনো সময় এটাকে পৌঁছে দেওয়ার মতো একটা স্থায়ী ব্যবস্থা করা উচিত। আপনি লক্ষ্য করবেন যে স্বাধীনতা পরে এই 42 বছর আমরা যারা এই ক্ষুদ্র ব্যবসা করি অথবা যারা ফসল ফলায়, এরাই কিন্তু সবসময় জিম্মি। আপনি এই যে যেভাবে আজকে প্রোডাকশন দিয়ে পণ্য আনা হচ্ছে, এটাও তো একটা আতঙ্ক। এটাকে রাজনীতি যারা করেন বা যারা আমরা মনে করি যে দেশের কথা ভাবেন, তো আমাদের এই ক্ষুদ্র লোকদের কথা ভেবে যদি এইটুকু ছাড় দেওয়া হয় যে আমরা যারা ব্যবসা করি এবং যারা কৃষক যারা ফসল ফলায় তাদের পণ্যটা সরবরাহ করা, এটা মনে হয় আমার মনে হয় ছাড় দিয়ে করা উচিত। আর এটা আজকে সরকারকে ধন্যবাদ জানাবো যে যেই প্রোডাকশনের মাধ্যমে হইল পণ্যটা বাজারজাত করার সুবিধা করে দিয়েছেন। এতে কি বাজারে আমরা যদি কাঁচা সবজির কথাই বলি, এই সরবরাহ কি কিছু বেড়েছে বাজারে, আপনার কি মনে হয়? হ্যাঁ, সরবরাহ বেড়েছে, সরবরাহ বাড়বে। আজকে হয়তো আমরা আজকে লক্ষ্য করলাম যে আপনার আর্মি এবং পুলিশের মাধ্যমে যেটা দেওয়া হচ্ছে, এটা যদি একবার ব্রেক হয় আমার মনে হয় যে এটা স্টার্ট হলো। এবং আপনি লক্ষ্য করবেন যে সরবরাহ বাড়ার সাথে সাথে আমার মনে হয় যে কৃষকরা কিছুটা হলো তার পণ্য বিক্রি করে কিছুটা পুঁজি তারা আমার মনে হয় রক্ষা করতে পারবে। আচ্ছা, ধন্যবাদ। জনাব কাদের, আপনার কাছে প্রশ্ন যে সাম্প্রতিক সময়ে যে পণ্য পরিবহনের যে ধরনের গাড়িগুলো পরিবহন করা গাড়িগুলো যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো অনেকগুলো পুড়ে গেছে বা অনেকগুলো ভাঙচুর করা হয়েছে, এই ক্ষতি পুষিয়ে নেওয়ার মতো কি অবস্থা আসলে আছে কারো আপনাদের? আমাদের তো এই ক্ষতি পুষিয়ে করার মতো অবস্থান নাই, রাষ্ট্রের আছে কিনা সেটা বড় কথা। আচ্ছা, আমার সাথে ট্রান্সপোর্টেশনের এক নেতার সাথে কথা হচ্ছিল, উনি বলল যে এই হরতাল অবধি তাদের প্রায় 800 কোটি টাকার সম্পত্তি বিনষ্ট হয়েছে, নষ্ট হয়েছে। এই 800 কোটি টাকা কার? জনগণের টাকা, জনগণের সম্পত্তি। তো সেই পূরণটা আপনি কিভাবে করবেন? সেই পূরণটা করতে হলে আপনাকে ব্যাংকের দ্বারস্থ হতে হবে। আমার যে কথাটা আপনার কাছে বা আপনার মাধ্যমে সারা জাতির কাছে, দুই নেত্রীর কাছে, এই 42 বছর পরেও আমরা এই ধরনের রাজনীতি চাই না। জাপানের মতো কান্ট্রিতে আপনি দেখুন, জাপান কত উন্নতশীল দেশ, সেখানে এমনও হয়েছে সকালে বিকালে সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু অর্থনীতির উপরে হোঁচট খায়নি। আর আমার দেশে কি হচ্ছে, অর্থনীতিকে হোঁচট করে আজকে তো এইভাবে যদি চলতে থাকে পণ্য বাজারজাত হবে না, জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যাবে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে যাবে, দেশে দুর্ভিক্ষ সৃষ্টি হবে। এই দুর্ভিক্ষের দায়িত্ব কে নেবে? দুই নেত্রী কি নেবে? না আমরা জনগণরা সাফার হবো? আমরা তো কারো গিনিপিগ হতে চাইনি। আচ্ছা, ধন্যবাদ। আপনার কাছে ফিরে আসবো। জনাব আলী, আপনার কাছে প্রশ্ন যে এই সময় যেটা আমরা বলছি যে যারা ব্যবসা প্রতিষ্ঠান মূলত যেখানে ক্ষুদ্র যে দোকান, তাদেরও আয় যথেষ্ট পরিমাণ কমে আসছে এবং বলা হচ্ছে যে এই সময় তাদের যে ওয়ার্কিং ক্যাপিটাল সেটা নাই, অর্থাৎ তারা তাদের কর্মচারীদের বেতন দিতেও অনেকটা ব্যর্থ হচ্ছে। এই অবস্থায় আপনার অভিজ্ঞতা কি বলেন? আপনার সমিতির যেসব সদস্য তাদের অভিজ্ঞতা আসলে কি, তারা কি? আপনি ধন্যবাদ, একটা মূল্যবান প্রশ্ন করেছেন আপনি। আমি আজকে যখন আসি আপনার এখানে, তো আমি একটা সেল জিজ্ঞাসা করলাম আমার দোকানের কর্মচারীকে যে কি অবস্থা। উনি বললো যে স্যার, আপনারা যে আমাদেরকে কিছু বেতন দেন সেটা দিয়ে আমরা হয়তো বা কিছু কাঁচা বাজার টাজার করতে পারি, কিন্তু আপনারা যারা বেতন দেন তারা মনে হয় যে খুব বেশি বিপদে আছেন স্যার, আপনি তো কিছু কেনাকাটা করতে পারতেছেন না। তো এটা হলো যে আসলে শামীম ভাই, এটা আপনি তো বলার অপেক্ষা রাখেন না, আপনি ওই দেশে বসবাস করেন, করুণ অবস্থা যেটা আপনাকে ব্যাখ্যা করার মতন। এটা আমার মনে হয় যে এভরিবডি এটা ফিল করে যে আজকের যে অবস্থাটা, এটা আপনাদের আপনি বেতন তো আপনি যদি মনে করি যে আমি গত এই 2 মাসের যেটা হচ্ছে বা 3 মাসের যেটা হচ্ছে আমি আগের সঞ্চয় থেকে দিয়ে যাচ্ছি, এটার এফেক্ট তো আমাকে পড়তেই হবে। আগামী 1 মাস পরে তো আমি এটা কোত্থেকে এখনই তো দেওয়া যাচ্ছে না, হয়তো লোন করতেছি, ধার করতেছি, কিন্তু একটা সময় তো সবার অবস্থা একটা, পাশের দোকান থেকে, পাশের বন্ধুর থেকে হয়তো নিয়ে দিচ্ছি বা ব্যাংক থেকে নিয়ে দিচ্ছি, কিন্তু এটা তো সবসময় চলবে না। এই জায়গাটা তো আপনার মনে হয় না যে কোনো দোকানপাট
জোরপূর্বক খোলা রাখলো, ব্যবসা তো হচ্ছে না। না, তো আয় না হলে বেতন কোত্থেকে দেবে? এবং লক্ষ লক্ষ 20 লক্ষ দোকান বাংলাদেশে, এখন আরো বেশি। এবং তার কর্মচারী কত পার্সেন্ট? আমার তো মনে হয় যে 6 কোটি লোকে এটার সঙ্গে মানে যুক্ত। তো এই আয়টা কোত্থেকে আসবে সেটা আসলে আমরা এটা চিন্তা করা উচিত। সেই প্রশ্নের আসলে উত্তর আমরা খুঁজে পাচ্ছি না। ধন্যবাদ জনাব আলী। আমরা আপনার কাছে ফিরে আসবো, সময় হচ্ছে একটা বিরতিতে যাবার। ধন্যবাদ। সময় হলে একটা বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মুক্তিযুদ্ধে। আজ আমরা কথা বলছি হরতাল অবরোধের দোকানপাট নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন দোকান মালিক সমিতির মহাসচিব মাসুদ কাদের এবং ঢাকা মহানগর দোকান মালিক সমিতির যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী। জনাব আলী এবং জনাব কাদের, আপনাদের স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব কাদের, আপনার সাথে আমরা বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম। আপনি তখন বলছিলেন যে রাজনীতিক উচিত তাদের ব্যবসা বাণিজ্যকে হরতালের আওতা রাখা, কিন্তু আমরা জানি যে হরতাল যে অবরোধের যে চরিত্র, সেখানে আপনার কি মনে হয় আসলে আদৌ যে ব্যবসা প্রতিষ্ঠানকে রাজনীতির বাইরে রাখা বা হরতালের আওতার বাইরে রাখা এটা সম্ভব, কোনোভাবে সম্ভব? শামীম ভাই, আমি যে কথাগুলো বলবো সেগুলো ব্যবসায়ী সমাজের মানুষের কান্না, ব্যবসায়ী সমাজের মানুষের বুকের ব্যথা এবং তাদের ক্ষোভ, বঞ্চনা আমরা প্রকাশ করতে পারি না। আমি এখানে আপনাকে বলবো মিস্টার এ খারাপ, আমি বলবো মিস্টার বি খারাপ, এ আমাকে প্রতিশোধ নেবে, বি আমাকে চুমু দিবে। আমরা এর গালের চুমু খেতে চাই না, বিয়েরও আদর পেতে চাই না। পৃথিবীর অন্যান্য উন্নতশীল দেশের অর্থনৈতিক অবস্থা যা, আমরা সেই অবস্থা চাই। আমরা এ দেশের প্রথম জেনারেশনের বিজনেস স্বাধীনতার পর আমি মুক্তিযোদ্ধা, আমার পরিবার মুক্তিযোদ্ধা। আমার মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিল বঙ্গবন্ধুর ডাকে তখন টকবগে যুবক ঝাঁপিয়ে পড়ছিল একটা সুন্দর স্বপ্নের বাংলাদেশের জন্য, এই অরাজকতার জন্য, নৈরাজ্যের জন্য, পেট্রোল বোমার জন্য নয়। ঠিক তদ্রুপ খালেদা জিয়ার পরিবারের ঐতিহ্য আছে, বঙ্গবন্ধুর কন্যার ঐতিহ্য, দুইজনই ঐতিহ্যবাহী। কম আর বেশির তারতম্য বিশ্লেষণে আমি যাব না। এই দুজনের কাছে ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে আমাদের আকুল আবেদন থাকবে, আপনারা হরতাল, অবরোধ, নৈরাজ্য, এই রাজনীতি, অপসংস্কৃতির রাজনীতির নামে এই দৌরাত্ম্য বন্ধ করুন, আমাদের ব্যবসা করতে দিন। 2020 ভীষণ না, এই দেশ সিঙ্গাপুর, হংকং হবে আগামী 5 থেকে 10 বছর। ধন্যবাদ কাদের। জনাব আলী, আপনার কি মনে হয় আদৌ সম্ভব কিনা এই হরতালকে ব্যবসা মুক্ত, ব্যবসা প্রতিষ্ঠানের বাইরে রাখা? শামীম ভাই, আমি একটা কথা বলি, আসলে হরতাল তো অনেক বছর অনেকবার দেখলাম, সব সরকারের আমলে আমরা দেখলাম, সবসময় আমরা দেখি যারাই ক্ষমতায় আসেন তারা হরতাল পছন্দ করেন না, আবার যারা বিরোধী যান তারা হরতাল ছাড়া কোনো হাতিয়ারও মনে করেন না। আমি আমার এই মানে নেতা সহ আমরা বেশ কিছু দোকান মালিক সমিতির লোক একবার এক নেতার বাড়িতে গেলাম। আচ্ছা, তো সেখানে গিয়ে আমরা জাতীয় নেতা আরো কয়েকজন উপস্থিত পেলাম। তো আমাদের যে আকুতি, আমরা দোকান খুলতে পারি না, আমরা সেই আবেদন করলে পরে আমাদের বলল যে তোরা ভাগ্যিস যে স্বাধীনতার যুদ্ধের সময় তোরা দোকানদার হস নাই, যদি তখন তোরা দোকানদার হতি তাহলে বলতি যে দোকানটা বন্ধ, আমি হরতালটা দিয়েন না বা যুদ্ধ করেন না, আমরা এই দোকান ব্যবসায় আমাদের ক্ষতি হয়, এই ধরনের মন্তব্য। আসলে আমরা কোথায় যাব? আপনি জানেন কিছুদিন আগে আমরা এফবিসিসির মাধ্যমে সাদা পতাকা, এবং এই দেশের আপনি কল্পনা করতে পারেন স্বল্প সময়ে কিন্তু এই সিদ্ধান্তটা নিয়ে এই পতাকার ডাকটা দিলেন আমাদের এফবিসিসির নেতৃবৃন্দ, এবং সারা দেশে যারা মেসেজ পান নাই তারাও কিন্তু ওই টিভির আলোচনায় শুনে তারা কিন্তু সেই সাদা পতাকা নিয়ে দাঁড়িয়ে গেছেন সমস্ত জেলা। জনাব কাদের, এরপরে আপনাদের বলা হয়েছিল যে এরপরেও আপনারা সমাবেশে বলা হয়েছিল আপনারা আরো কঠোর কর্মসূচি দেবেন, আপনাদের পরবর্তী কর্মসূচি কি এই রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে? আসলে এটা নিয়ে বিসিসিআই ভাবছে, ব্যক্তিগতভাবে এককভাবে আমি সেই চিন্তা করতে পারবো না, সম্মিলিতভাবে চিন্তা করতে হবে। তবে আমি যে কথা আপনাকে বললাম আপনার মাধ্যমে, যে দুই নেত্রীকে স্যাক্রিফাইসিং টেন্ডেন্সি থাকতে হবে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে স্যাক্রিফাইস, দেশ জাতি মানুষের জন্য। তারা রাজনীতি করেন আমাদের জন্য, তারা নিজেরই বলেন তারা মাটি ও মানুষের রাজনীতি। যদি মাটি মানুষের রাজনীতি করেন তা ব্যবসাকে টোটালি এর আওতামুক্ত রেখে আমাদের স্বাধীনভাবে ব্যবসা করতে দিতে হবে। এবং যখন আমি আমার পিঠ দেয়ালে ঠিক, যেমন ধরুন গার্মেন্টসের কথা, কালকে আনিসুল হক সাহেবের একটা টক শোতে ছিল, উনি বললেন 700 কোটি টাকা আমাদের গার্মেন্টস শিল্পের প্রতিদিন
এই অপচয় অপচয় হচ্ছে, হচ্ছে, লস হচ্ছে। সেটার- তো কতদিন এই শিল্প এটা বহন করবে? দুদিন পরে কর্মচারীর বেতন দিতে পারবে না, ধন্যবাদ। আমিও দিতে পারবো না, আমি একটু সময় Right. নেব, না, ধন্যবাদ। আমিও আমার দোকানের কর্মচারী বেতন দিতে পারবো না, সেটি। আমি দিন আনি দিন খাই। সেটা আমি গার্মেন্টস- ধন্যবাদ ধন্যবাদ জনাব কাদের, ধন্যবাদ জনাব আলী আপনাদেরকে। আমরা আশা করব এই রাজনৈতিক সহিংসতার দূর হবে, আমরা আশা করা ছাড়া আসলে আর আমাদের হাতে কিছুই করার নেই। আপনাদের অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পতা আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।